নমস্কার। আজকে বৃশ্চিক রাশিকে নিয়ে বলবো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই অশ্লেষা নক্ষত্র অবস্থান 19 আগস্ট থেকে 31 অক্টোবর পর্যন্ত কি রকম প্রভাব দিবে, কোন দিক থেকে ভালো হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে এই বৃশ্চিক রাশি, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠীতর আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি তো উচ্চ অবস্থান, ভাগ্যের ঘরে যথেষ্ট ভালো অবস্থান। তো বৃশ্চিক রাশির এই যে ভাগ্যের ঘর, এটা তো কর্কট রাশি পড়ছে। তো কর্কট রাশিতে যে তিনটি নক্ষত্র, পুনর্বসু, তারপর হচ্ছে পুষ্যা, তারপর হচ্ছে অশ্লেষা। তো এবার অশ্লেষা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। তো তিনটি নক্ষত্রের কিন্তু বিশেষ গুণ, বিশেষ কাজ রয়েছে। পুনর্বসু নক্ষত্রে আমরা দেখেছিলাম কি, যে পুনর্বসু নক্ষত্রে ধৈর্য, একাগ্রতা, শালীনতা, ভদ্রতা, এইগুলো। কর্কট রাশিকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে, তাহলে মায়ের মধ্যে সেই জিনিসগুলো আছে সন্তানের প্রতি, সমাজের প্রতি। ধৈর্য যেরকম থাকবে, শালীনতা থাকবে, ভদ্রতা থাকবে, একাগ্রতা থাকবে, এইরকম একটা পরিচয় পেয়েছি। তারপরে যখন পুষ্যা, পুষ্যা নক্ষত্রে অপরের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করা, তাতে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। আর অশ্লেষা নক্ষত্র বুঝাচ্ছে কি, যে অধিকার, নিজের অধিকারকে রক্ষা করো। কারণ মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে কর্কট রাশিকে। তো মায়ের সংজ্ঞা যেখানটাতে থাকছে সেখানটাতে কি হবে, যে চোখের কোনায় জল, এক কথায় বলতে গেলে। কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারবে না, কেউ কিছু চেতে আসলে তো উদার মনে দিয়ে দিবে। তারপরে যখন নিজের কাজ করবে তখন হাঁটতে বেড়াবে, কোথায় সেই জিনিস খুঁজে বেড়াবে। তো সেইটাই বুঝাচ্ছে অশ্লেষা নক্ষত্রে, যে নিজের অধিকারটাকে রক্ষা করো, নিজের অধিকারকে রক্ষা করে চলো, সেই জিনিস কিন্তু বুঝাচ্ছে এই কর্কট রাশিতে এই বুধের নক্ষত্র। বুধের নক্ষত্র পড়ছে, বুধের সাথে তো চন্দ্রমার সম্পর্ক শত্রুতা, কিন্তু চন্দ্রমা তো কাউকে শত্রু মনে করে না, কারণ মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। মায়ের সাথে সন্তানের কিসের শত্রুতা? কিন্তু বুধের সাথে তো চন্দ্রমার শত্রুতার জায়গা চলে আসছে। তবে বুধের এই নক্ষত্রে, অশ্লেষা নক্ষত্রকে কিন্তু প্রচুর আয় উন্নতি, সব দিক থেকে উন্নতির যোগ থাকে এই অশ্লেষা নক্ষত্রে। চন্দ্রমার বিশেষ কৃপা পায় এই সময়, মানে চন্দ্রমার বিশেষ কৃপা পায় এই অশ্লেষা নক্ষত্র। তো সেরকম, তো এই অশ্লেষা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বলছে এর বিস্তার হচ্ছে 106 ডিগ্রি 40 মিনিট থেকে 120 ডিগ্রি পর্যন্ত। 5টি তারা সমমণ্ডলে তৈরি এই নক্ষত্র, নবমতম নক্ষত্র। তবে এই নক্ষত্রটাকে অনেকে ভয়ভীতির সাথে তুলনা করে দিয়েছে। বুধের এই নক্ষত্র, যে নক্ষত্রের মানে সিম্বল হচ্ছে কুণ্ডলীকৃত সর্প। এর মধ্যে কি থাকবে? ক্রোধ থাকবে, তেজ থাকবে, অধিকার থাকবে। এবং একটা কুণ্ডলীকৃত সাপকে যখন বোঝা যায় না যে সে কতটা বড় হতে পারে, দীর্ঘ হতে পারে, তো সেরকম কিন্তু এদের ব্যক্তিত্বটাকে কিন্তু বোঝা যায় না। এদের বিচার শক্তি তীক্ষ্ণ থেকে মানে প্রখর হয় এদের বিচার শক্তি। 4টি চরণই কিন্তু কর্কট রাশিতে পড়ে বুধের নক্ষত্র, এই নক্ষত্র। অন্যের মনকে সহজে পড়তে পারে, বুঝতে পারে, কিন্তু সামনের থাকা ব্যক্তি সেটি কিন্তু বুঝতে পারে না। প্রকৃতি কিন্তু এদের এমনই শক্তি, এমনই ক্ষমতা দিয়েছে যে অন্যরা কিন্তু সহজে বুঝতে পারে না এদের কার্যকলাপ। কেউ মানে কি বলবে, একটা ক্যালকুলেট টাইপ, যার জন্য মানে এদের ভগবান এরকমই চিন্তাধারা দিয়ে দিয়েছে এবং নিজের কাজকে নিয়ে মতলব রাখে। আর নিজেকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করবে না। এই নক্ষত্রের জাতক জাতিকারা নিজেকেই বিশ্বাস করে, অন্যকে সহজে বিশ্বাস করতে চায় না। আবার কোনো কাজ কিন্তু মৌখিক করবে না, যেটা করবে লিখিত। কারণ এদের মধ্যে সেই জিনিসটা, একটা সর্প যেরকম খোলস ত্যাগ করে দেয়, তো সেরকম কিন্তু কোনো কাজ করতে গেলে মৌখিক করবে না, লেখাপড়ি করবে। সেরকম অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের সাথেও কিন্তু কাজকর্ম মৌখিক করা উচিত না। কাজকর্ম কিন্তু একদম লেখাপড়ি কাজ করা উচিত, না তো পাল্টে যাবে পরিবর্তনে। এটাই হচ্ছে কিন্তু অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নক্ষত্রের যে দেবতা সেটা হচ্ছে কি সর্পদেব, এবং এই নক্ষত্রের যে পুরুষার্থ সেটাও কিন্তু বলা হয়েছে ধর্মকে। আর যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা কিন্তু বলা হয়েছে ভোলে বাবাকে। এলিমেন্ট হচ্ছে জল, এবং পশুর কথা যেটা বলা হয়েছে সেটা কিন্তু মেল ক্যাট। আর পাখির কথা বলা হয়েছে পেঁচাকে, গাছের কথা বলা হয়েছে নাগ চম্পাকে। এরা যতই অধর্মের পথে থাকুক, এদের মধ্যে ধর্ম জিনিসটা থাকে এবং ধর্মের দিকে কিন্তু এরা ফিরে আসে। এই নক্ষত্রের আমাদের মুনি ঋষিরা অতটা কিন্তু ভালো বলেনি, নেগেটিভ জিনিসটাকে তুলে ধরেছে। কিন্তু এটা তো ঘোর কলিযুগ। এই নক্ষত্রে যেরকম ভালো দিক রয়েছে সেরকম কিন্তু খারাপ দিকও রয়েছে। তো সবার প্রথমে বললাম যে কি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বিচার শক্তি থাকে এদের, সমস্ত কিছুকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করে। তো এই নক্ষত্রের ভালো দিক বলতে কি, এরা যদি নিজেদের লক্ষ্যে সবসময় থাকে বা অ্যাম্বিশন নিয়ে চলে, তাহলে কিন্তু এরা বড় বড় উকিল, চ্যাটার অ্যাকাউন্টেন্ট, তারপর উচ্চ আধিকারিক, বড় বড় ব্যবসায়িক টাইফুন, এদের জন্মকুষ্ঠিতেও কিন্তু এই নক্ষত্রে দেখা যায়। আর যদি খারাপ হয় তো বর্তমান যুগ, মডার্ন টেকনোলজির যুগ, তো বড় বড় হ্যাকার হয়ে যাবে, চুরি করবে, এমন জিনিস করে দিবে। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচার বললাম আগে, যে অপরাধীমূলক কাজ করে দিবে। অপরাধীমূলক, বহু রকম অপরাধীমূলক কাজ কিন্তু এদের দ্বারাও হয়ে যায়। এটা কিন্তু আমি দুটো দিক তুলে ধরলাম, যে কোন দিক ভালো কোন দিক খারাপ। যদি ভালো দিকে নিজের লক্ষ্যকে নিয়ে যায় তো এরা কিন্তু সেই রকম বড় বড় উকিল হয়, সমাজে মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু পায়। এই নক্ষত্রের কিছু কিছু কাজ রয়েছে যেগুলো কাজ কোনোভাবেই করা উচিত না। যেরকম হচ্ছে বাড়ির ভিত স্থাপন, বিবাহ জনিত কাজ, চাকরিতে জয়েন্ট, এগুলো কিন্তু করা উচিত না। হ্যাঁ, এই নক্ষত্রে কিন্তু আবার বিশেষ অসুখ বিসুখও হয়ে থাকে। সেটা হচ্ছে কি চর্মরোগ খুব দেখা যায় এই অশ্লেষা নক্ষত্রে।
চামড়াজনিত সমস্যা কিন্তু এরা খুবই ভুগে এক কথায়। আর এই নক্ষত্রের যে অবস্থান, এটা তো নবম ঘরে পড়ে যাচ্ছে। তো আর দেবগুরু বৃহস্পতি এখন এই নক্ষত্রে অবস্থান করবে, তো দেবগুরু বৃহস্পতির অবস্থান তো উচ্চ হয়ে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি মানে কি? মায়া, মমতা, তারপর হচ্ছে পরোপকারিতা। দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্মের কারো, ধর্মের জ্ঞান, অজ্ঞানতার অন্ধকার জ্ঞানের দ্বারা দূর করবে। এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান কি রকম প্রভাব দিবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সেগুলোই কিন্তু আজকে বলবো, যে কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এগুলো কিন্তু আজকে তুলে ধরবো। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবার প্রথম যে ভালো দিকটা উঠে আসছে এই সময়কালে, তো নবম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এটা তো সব থেকে ভালো অবস্থান, উচ্চ অবস্থান। ভাগ্য, ধর্মীয় কাজ, উচ্চশিক্ষা, দূরযাত্রা ও গুরুজনের আশীর্বাদ, মানে প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা এই সময়কালে থাকবে এই সমস্ত দিকে। মানে কি করে বলবো, যে উচ্চশিক্ষার দিকে সফলতা, দূরযাত্রা করবে নিজের কর্মের জন্য, সেখানটাতে সফলতা, গুরুজনের আশীর্বাদ, রামবানের মতন কাজ করবে এই সময়কালে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ হঠাৎ গতি লাভ করবে, বা কর্ম যথেষ্ট এগিয়ে যাবে, থেমে থাকা কাজ উদ্ধার হবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে একদম সরাসরি রাশির উপর। ফলে রাশির যে একটা আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, মানে যত খারাপই পরিস্থিতি হোক সেই পরিস্থিতিকে সামলে উঠার যে শক্তি, সেটা গুরু দিবে এই সময়কালে। অর্থাৎ বৃশ্চিক রাশির এই সময়কাল যথেষ্ট ভালো, বললে এক কথায় বলতে গেলে। আর তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে, তো যোগাযোগ, ব্যবসা, লেখালেখি, প্রচার, মিডিয়া, অনলাইন কাজ, নিজের উদ্যোগে সফলতা পেয়ে যাওয়া, এবং নতুন কিছু যারা কিছু শিখছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হবে এই বৃশ্চিক রাশির। আবার পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে, অত্যন্ত শুভযোগ। সেই ঘরে আবার শনিও অবস্থান করছে, তো পড়াশোনায় ছাত্রছাত্রীদের বিশেষ উন্নতির একটা প্রভাব থাকছে। তার সাথে কি থাকছে? পরীক্ষায় ভালো রেজাল্ট করা, উচ্চশিক্ষার দিক থেকে একটা ভালো অবস্থান হয়ে যাওয়া, সন্তান সংক্রান্ত দিক থেকেও কিন্তু একটা ভালো উন্নতির যোগ এই সময়কালে থাকছে। তবে পঞ্চম ঘরে শনি আবার বকরি, তো শিক্ষা, প্রেম, ভালোবাসা, সন্তান, এদিক থেকে কিছুটা হলেও বিলম্ব থাকতে পারে। কিন্তু দেবগুরু বৃহস্পতি যে নবম দৃষ্টি পড়ছে, সমস্ত রকম বাধা বিঘ্ন এই সময়কালে দূর করে একটা ভালো স্থায়ী ফল জীবনে আসার কিন্তু সম্ভাবনা থাকছে এই বৃশ্চিক রাশির এই সময়কালে। আর কোন দিক থেকে সাবধান? যাদের গ্রহের অবস্থান খারাপ হয়েছে তারা বিশেষ সাবধান, এছাড়া সবাইকে সাবধানে থাকতে হবে। চোখ কান খোলা রেখেই সাবধান, কারণ আমি দুটো দিক তুলে ধরেছি, ভালো দিক, খারাপ দিক। দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান, যে ভাগ্যের ঘরে গুরুর অবস্থান ভালো, কিন্তু অনেকে মনে করতে পারে যে গুরুর অবস্থান ভালো, কিন্তু রাশিতে আবার বা জন্মকুষ্ঠীতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে। এখানটাতে কিন্তু সেই জিনিসটা উঠে আসছে যে সবকিছুই যে মানে ভাগ্যের সঙ্গ পাবে, সবকিছুই যে সঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সেটাও না। পরিশ্রম, কিন্তু ভাগ্যের সাথে সাথে পরিশ্রমও করতে হবে এই সময়কালে। পঞ্চম ঘরে বক্রী শনির কারণে পুরনো সম্পর্কের মধ্যেও সমস্যা থাকছে, একটা দূরত্ব জিনিসও তৈরি হবে, একটা হতাশাও কিন্তু তৈরি হবে, আবেগও তৈরি হবে। অতএব বড় সিদ্ধান্ত নেওয়ার দিক থেকে বিশেষভাবে সাবধান এই সময়কালে। সন্তান নিয়ে যারা পরিকল্পনা করছেন তাদের দিক থেকেও, সন্তানের ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত তাদের দিক থেকেও, যে কিছুটা হলে দেরি হতে পারে। তবে দেবগুরু বৃহস্পতি যে শুভ দৃষ্টি থাকছে, সমস্তই একটা বিলম্বের মধ্যে থাকলেও সফলতা পাবে। যাদের মানে এদিক থেকে বিশেষভাবে সাবধান, যে হতাশা হয়ে গেলাম, এগুলো কিন্তু করা চলবে না। আর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি রাশির উপর থাকছে, তো আত্মবিশ্বাস অবশ্যই থাকবে। কিন্তু আত্মবিশ্বাস এখানটাতে যে নেগেটিভ প্রভাবটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে কি হবে? যে একটা আত্মবিশ্বাসটা অহংকারে পরিণত হয়ে যাবে। অতএব এদিক থেকেও কিন্তু সাবধান। আর তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টিটা তৃতীয় ঘরে পড়ছে, তো ভাই বোন, সহকর্মী, কাছের মানুষের সাথেও কিন্তু কথাবার্তার দিকটাও বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর সর্বশেষ একটি কথা বলবো, সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। যে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। যে কোনো চুক্তিতে সই সাবুত করতে গেলে তার যেরকম রিসিভ কপি রাখতে হবে, সেরকম সমস্ত নথিপত্র আবার সঠিকভাবে রাখতে হবে বৃশ্চিক রাশিকে। মোট কথা কি, যেটা এই সময়কালে উঠে আসে, ভাগ্য তো অবশ্যই খুলবে, কিন্তু ধৈর্য এবং পরীক্ষা দিয়েই খুলবে এই বৃশ্চিক রাশির। অতএব চোখ কান খোলা রেখেই বিশেষভাবে কাজ করতে হবে, যেগুলো সাবধানের কথা বললাম। আর যাদের গ্রহের অবস্থান ভালো, তাদের তো বললে এই সময়কালে এই বৃশ্চিক রাশির হতে যাচ্ছে। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? এই সময়কালে প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং অশ্লেষা নক্ষত্রের যে ত্রিমূর্তির কথা ভোলে বাবাকে বুঝাচ্ছে, অতএব এই সময়কালে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন বিশেষ মুদ্রা দ্বারা, এবং ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। তো অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।